নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদা শঙ্কর রায়ের পথে প্রকাশ প্রবন্ধটির 10ম অংশ। সারাদিন সূর্যকিরণ ছোঁয়াতে ছোঁয়াতে চলে, আর মাঠের বরফ, গাছের বরফ, ছাদের বরফ, ঝর্ণার বরফ, পাহাড়ের বরফ কখনো সোনা হয়ে ওঠে রূপালি রঙের মুকুরে সোনালি মুখের ছায়ার মতো, কখনো রাঙা হয়ে ওঠে শ্বেতপদ্মিনীর কপলে অশোকরঙা লজ্জার মতো, কখনো নীলাভ হয়ে ওঠে শ্বেতশঙ্খিনীর নয়নতারার নীল চাউনির মতো। সূর্য বিদায় নিলে চন্দ্রের পালা, চাঁদের অপলক দৃষ্টির তলে তুষারময়ী পুরী বিবসার মতো শায়িতা, তার তরুণ দেহের নিটোল কঠিন চূড়ায় চূড়ায় জ্যোৎস্নার চুম্বন, তার রজত আভরণের গাত্রে তারার ঝিকিমিকি, দস্তুর পর্বতের সারি পার্শ্বরক্ষীর মতো সারা রাত্রি পাহারা দিচ্ছে। বিমুগ্ধা শালেগুলি গবাক্ষের ঘোমটা তুলে বিজলি আলোর উকি মেরে দেখছে। টোপর পড়া পাইন গাছের দল স্থগিত যাত্রা পদাতিকের মতো খাড়া রয়েছে। শুধু শোভা নয়, সঙ্গীত। এক নিশান থেকে আরেক নিশান্তে অবধি মিষ্টি সুরের নহবত বাজে গ্রাম কুক্কুটের অনবসন্ন কণ্ঠে। তার সঙ্গে সুর মিলায় স্লেজবাহী অশ্বের গলার ঘণ্টা। তার সঙ্গে তাল দেয় গৃহত্যাগিনী অভিসারিণী ঝর্ণার চল চল চল। দিনের কাজের সঙ্গে রাতের স্বপ্নের সঙ্গে চেতনার আড়ালে ধ্বনি মিশিয়ে রয়। যারা কাজ করে, স্বপ্ন দেখে, তারা হয়তো শুনতে পায় না, জানতে পারে না কিসে তাদের অমৃত দেয়। কাজ, সেখানকার কাজের নাম খেলা। ডাকঘরের ছোকরা চিঠি বিলি করতে যাচ্ছে। তার গাড়িখানা না আছে চাকা, না আছে ঘোড়া, দুই হাতে একবার ঠেলা দিয়ে দুই পায়ে দিলে গাড়ির মধ্যে লাফ। গাড়ি চলল বরফ ঢাকা ঢালু রাস্তায় পিছলে, এক রাস্তা থেকে আরেক রাস্তায় বেঁকে, এক দরজার থেকে আরেক দরজায় থেমে। এক বাড়ির লোক আরেক বাড়ি যাচ্ছে, যার পিঠে চড়ে বসেছে সেটার নাম লুজ। উঁচু একখানা পিঁড়ির মতো তার আসনটা, বাঁকা দুখানা শিঙের মতো তার পায়া দুটো। চড়ে বসে পা তুলে নিয়ে হাত ছেড়ে দিলে বরফের রাস্তার উপর ঘষতে ঘষতে চলে। যারা খেলাই করতে চায় তারা দুই পায়ে দুটো নৌকাকৃতি কাঠ বেঁধে হাতের লগি তুলে নিচ্ছে, আর দুই নৌকায় পা রেখে জমাট জলের ওপর দিয়ে রসাতলে নেমে যাচ্ছে। এরই নাম শি খেলা। শুধু খেলা করতে কত দেশ থেকে কত পুরুষ কত নারী প্রতি শীতকালের সুইজারল্যান্ড আসে, বরফের ওপর দিয়ে পাহাড়ে ওঠে, শি করে, স্কেট করে, লুজে চড়ে, স্লেজে চড়ে। কি অমিতোদ্যম স্বাস্থ্যচর্চা, বলচর্চা, যৌবনচর্চা। ভূতের মতন খাটতে পারে, শিশুর মতো খেলতে পারে। যুবক যুবতীর তো কথাই নেই। বৃদ্ধাদেরও উৎসাহ দেখলে মনে হয় বানপ্রস্থে গেলে এরা বনকে জ্বালাতো। খাটো আর খেলো আর খাও, এই হচ্ছে এদের ত্রিনীতি। ইউরোপে এতদিন আছি, কাঁদতে কাউকে দেখিনি। কান্নাটা এদের ধাত বিরুদ্ধ। যার মুখে সহজ হাসি নেই তার অন্তত হাসির ভান আছে, কিন্তু সহজ হাসি নেই এমন মানুষ তো দেখি না। আরেক দিন থেকে দেখতে গেলে খুব একটা গভীরতার দাগও কারো মুখে দেখি নে। তরঙ্গহীন শান্তি, অন্তঃসরিলা অনুভূতি, অতলস্পর্শী তৃপ্তি কারো চোখে মুখে চলনে বলনে দেহের গড়নে লক্ষ্য করি নে। সাত্ত্বিকতার চর্চা ইউরোপে নেই, কোনো কালে ছিল না। ইউরোপের খ্রিস্ট ধর্ম যিশুর ধর্ম নয়, সেন্ট পলের ধর্ম, রামের ধর্ম নয়, হনুমানের ধর্ম। তার মধ্যে বীর্য আছে, লাবণ্য নেই। কিন্তু লাবণ্য নাই থাক, ক্লীবত্ব নেই। প্রচণ্ড শীতে যে দেশে দেহের রক্ত হিম হয়ে যায়, দেহকে সে দেশে মায়া বলে কার সাধ্য? দেহ রক্ষার জন্য সে দেশে এত রকমের এত কিছু তোড়জোড় চাই যে তার আহরণে সামান্য অনবহিত হলে দেহ রক্ষা অবশ্যম্ভাবী। সেই জন্যে দেহ থেকে দেহোত্তরে উঠতে হয় উপনিষদ লিখতে হয়,
নয় মহম্মদ গুড়ে লিখতে হয়। ইউরোপের লোক কোনোদিনই পারলে না। দেহের সঙ্গে সঙ্গে মনকে নিয়ত উত্তপ্ত রাখতে যারা ব্যাপৃত, শীতল শান্তির সুযোগ অবকাশ তাদের দেহ মনের আবহাওয়ায় কই? এদের ভিতরে বাহিরে কেবলই দ্বন্দ্ব, কেবলই ব্যস্ততা। এদের মনীষীরা সত্যকে পান দৈরথ সমরে, তাদের মনন একটা যুদ্ধক্রিয়া। এদের দেহীরা নিজেদের অভাব মেটায় প্রকৃতির স্তনে দাঁত বসিয়ে, তাদের জীবনধারণ প্রকৃতির ওপর দস্যুতায়। ইউরোপের মাটি বিনা যুদ্ধে সূচক পরিমাণ স্বচ্ছন্দ দেয় না, বিনা যত্নে তাতে নিবার ধান্য গজায় না। তার ঝর্নার জল এত হিমেল যে স্টোভে গরম না করলে ব্যবহারে লাগে না। বাল্মীকি যদি এদেশে জন্মাতেন তবে ধ্যান করতে বসে বল্মীকে নয়, বরফে ঢেকে যেতেন। বুদ্ধদেব যদি এদেশে জন্মাতেন তবে তপস্যায় বসে কোনো সুজাতার কল্যাণে ক্ষুধা শান্তি করতে পেতেন হয়তো, কিন্তু বেশিক্ষণ খালি গায়ে থাকলে তাকে যক্ষা চিকিৎসালয়ের সুজাতাদের শুশ্রূষা গ্রহণ করতে হতো। ইউরোপে সেই নিষ্ঠুরা প্রকৃতিকে মানুষ দেবী বলে পূজা করেনি, কালী বলে তার পায়ের তলায় সব বিছিয়ে দেয়নি, তার বিষদাঁত ভেঙে তাকে নিজের বাঁশির সুরে খেলিয়েছে। তাই একদিন যে ছিল নিষ্ঠুর, আজ সেই হয়েছে কৌতুকের। তাই বরফ পড়লে কোথায় ভয় পেয়ে ঘরে লুকিয়ে আগুন জ্বালবে? না, মানুষ বেরিয়ে পড়ল বরফের বুকের ওপর পা রেখে কালীয় দমন করতে, স্কেট করতে, শি করতে, লুজে চড়তে, স্লেজে চড়তে। সুইজারল্যান্ডের এই পার্বত্য পল্লীটি জেনেভা হ্রদের অনতি দূরে ও অনতি উচ্চে। প্যারিস থেকে লোজান ছাড়িয়ে মিলানের পথে ট্রি স্টেটের অভিমুখে যে রেলপথটি এঁকে বেঁকে চলে গেছে, এগলের কাছে তাকে নিজে রেখে অন্য একটি রেলপথে পাহাড়ের পর পাহাড়ে উঠতে হয়। এই রেলপথটি শীর্ণকায়, এর ট্রেনগুলি ছোট। পাহাড়ের ওপরে উঠবার সময় পেছনের দিকে ঝুঁকে পড়ে শিশুর মতো হামাগুড়ি দেয়, পোকার মতো মন্থর বেগে চলে। পথের দুপাশে দুসারি পাহাড়, কিংবা একপাশে পাহাড় একপাশে খাদ। দুপাশে পাইনের বন, বনের ফাঁক দিয়ে ঝর্ণা ঝরে পড়ছে। পাইনের কাঁচা চুলে পাক ধরিয়ে দিয়েছে বরফ গুঁড়ো, ঝর্ণার পথ রোধ করে দাঁড়াচ্ছে বরফের বাঁধ।